আপনাকে আমার ভালো লাগার কোনো কারণ নেই। ভালো কমেন্ট, খারাপ কমেন্ট দুটো করার নৈতিক অধিকার আমার আছে। জানি না সাইবার বুলিং কোনটাকে বলে। ফটো কনসেপ্ট খুব ইম্পর্ট্যান্ট। কোটি, কোটি বিলিয়ন ডলার ইনকাম করতে পারবো। এটা কোনো ব্যাপারই না। নিজের প্রোডাক্ট নিয়ে নিজে যদি আসে তাহলে বেস্ট ব্র্যান্ডিং এটা ছাড়া আর কোনো কিছু হতে পারে না। লাখপতির গল্পে আজ কথা বলবো আফসানা নিপার সাথে। তার পেজের নামও তার সাথে সাদৃশ্যপূর্ণ, তো তার পেজের নামও আফসানা নিপা। তো উনি কাজ করছেন মণিপুরি শাড়ি নিয়ে এবং মণিপুরি শাড়ির উপর তিনি ফিউশন করছেন। খুব ব্যতিক্রমী একটি কাজ। তো চলুন শুনে আসি এই যে প্রোডাক্টটি নিয়ে কাজ করছেন এটির সম্ভাবনা, কেন এখানটায় এলেন এবং ই কমার্সে বিজনেস করতে গিয়ে কী কী ডিফিকাল্টিস ফেস করছেন, নারীদের জন্য সম্ভাবনা কীরকম, তার মুখ থেকেই আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আফসানা নিপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসার জন্য। এবং আমরা বলছিলাম যে আপনি মণিপুরি শাড়ি নিয়ে কাজ করছেন এবং মণিপুরি শাড়ির উপর বিভিন্ন রকম ফিউশন আপনি করে থাকেন। তো আপনারা মণিপুরি শাড়িকে আপনার জিআই পণ্য হিসেবে স্থান দেওয়ার এক ধরনের দাবি তুলছেন। তো এটার যৌক্তিকতা আসলে কি? এটার আপনার ব্যাখ্যাটা কি হবে? সালামালাইকুম। আমার ব্যাখ্যাটা খুব সহজ। আমাদের দেশে মণিপুরি যদি জিআই পণ্য হয় তাহলে আমাদের দেশে একটা সময় পরে মণিপুরি শাড়ির দাম কমে যাবে। আমরা সাধারণত 2200 2500 এইটা রেঞ্জ থাকে আমাদের, তারপর থেকে আমরা যাই। আর আমরা যেহেতু ক্ষুদ্র উদ্যোক্তা, তো আমরা একটা মিনিমাম লাভ রাখি। এটা যদি আমরা বলি লাভ রাখি না তাহলে ভুল হবে। সো আমরা লাভটা রেখে তারপর সেল করছি। স্বাভাবিক তার শাড়ির দামটা বেড়ে যাচ্ছে। তো আমরা যদি জিআই পণ্যটা করতে পারি বাংলাদেশে তাহলে শাড়ির দাম কমে আসবে একটা সময়, বাট এটা ইনিশিয়ালি হবে না। একটা সময় যে শাড়ির দাম কমে আসবে, প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষগুলো যারা স্টুডেন্ট বেসিকলি, ওরা পারবে নিতে। ওদের টার্গেট কাস্টমার হতে পারবে, ওরা আমাদের টার্গেট কাস্টমার হতে পারবে। ইভেন দো শাড়িটা এমন একটা পোশাক যেটা আপনাকে সব জায়গায় সবখানে খুব সুন্দর করে ক্যারি করা যায়। তো এই শাড়িটাকে আমরা যদি প্রচার করতে পারি ভালো করে তাহলে বাংলাদেশে জিআই পণ্য, জামদানি পণ্যের মতো মণিপুরিটা হওয়া সম্ভব। আর আমাদের দেশে মণিপুরিরা 300 বছর থেকে থাকছে। ওদের অধিকার আছে আমাদের দেশে। ওদের পণ্যটা ওরা যেহেতু কষ্ট করছে, তো এই পণ্যটা ওদের জিআই পণ্য হলে ওদের জন্য খুব খুশির একটা সংবাদ হবে। আর ওরা আরও ভালো করে কাজগুলো করতে পারবে। কারণ এটা আমাদের দেশের ঐতিহ্য, আভিজাত্য যেটাই বলেন, সেটাই মণিপুরি শাড়ি, জামদানি শাড়ি, মসলিন। তো সব কিছু কেন নয়? যদি মসলিন হতে পারে, জামদানি হতে পারে, তাহলে মণিপুরি কেন নয়? আমরা মণিপুরি নিয়ে কাজ করছি। আমরা চাইবো যে একদম তৃণমূল থেকে তাঁতিদের যেন উপকার হয়। সেটার জন্য জিআই পণ্য মাস্ক দরকার আমাদের। এখনকার সময় আসলে তাঁতিদের অবস্থাটা কি? তারা কি তাদের যথার্থ মূল্যায়নটা পাচ্ছে? যথার্থ মূল্যায়ন বলতে গেলে এটা আমরা কোনো ক্ষেত্রেই পাই না। কিন্তু এটার জন্য আমাদের কথা বলতে হবে, প্রকাশ করতে হবে, জানাতে হবে সবাইকে। যদি আমরা না জানাই তাহলে তারা কখনোই যথার্থ মূল্যায়নটা পাবে না। সেটা যে কোনো তাঁতি বলেন, যে কোনো কাজ বলেন, ইভেন দো আমি যে কাজ করছি মণিপুরি ফিউশন, যেটা আমার দেখা হয়তো বা আমিই শুরু করেছি, কিন্তু কোনো মূল্যায়ন নেই। তো আমার কাছে মনে হয় মূল্যায়নটা তখনই আসবে যখন সেই কাজের সাকসেসফুল ব্যাপারটা থাকবে। তো সাকসেসফুল তখনই হব যখন বাংলাদেশে জিআই পণ্য মণিপুরি শাড়িতে হবে, ট্যাগটা লাগবে, তখন তাঁতিদের যে দুরবস্থা এটা একটা সময় কমে আসবে। কারণ আমাদের বাংলাদেশের তাঁতিরা, আগের যে তাঁতিরা ছিল এখন তেমন নয়। এখন ওরা শিক্ষিত। ওদের ফ্যামিলির বা ওদের সন্তানেরা অনেক শিক্ষিত, অনেকেই চারুকলায় পড়ছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে। তো এগুলো অনেক ইম্পর্টেন্ট পার্ট আমাদের লাইফে। তো ওনারা যদি শিক্ষিত হয় তাহলে আমাদের প্রোডাকশন চিন্তা করেন কতটা ভালো হতে পারে। ওনাদের নতুন জেনারেশন যারা আছে, তাঁতিদের নতুন জেনারেশন, তারা যদি প্রোডাকশনে নামে, তাদেরকে যদি আমরা কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে পারি, তাহলে এই প্রোডাকশনগুলো সুতার ক্ষেত্রে খুব ভালো সম্ভব। সাইবার বুলিং এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা একই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে তারাই হয়তো এই বুলিং গুলো করছে। তো আপনার এক্সপিরিয়েন্সটা আসলে কি রকম? সাইবার বুলিং আমরা প্রত্যেকেই হই, প্রত্যেক নারী, পুরুষরাও হয় এখন। তো সাইবার বুলিংয়ের ব্যাপারে কিছু নেই। তবে সমগোত্রীয় যারা কাজ করছে তারা যদি একজন আরেকজনের উপর একটু রেসপেক্টেড হই, একটু নমনীয় হই, তাহলে আমার মনে হয় কাজটা আরও খুব সুন্দর করে করা সম্ভব সবাই মিলে। একা কারো পক্ষে সম্ভব না। আমি আপনাকে, আপনার উপর আপনি একটা ভালো কাজ করছেন বা খারাপ কাজ করছেন, আপনার উপর আমি 2 দিন জেলাস করে কি হবে? খুব বেশি কিছু হবে না। আমি আপনাকে হয়তো জায়গা থেকে সরিয়ে দিব। কিন্তু আমার জায়গাটায় আবার আরেকজন আসবে। কতজনকে আপনি সরাবেন? তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে যে যদি আমরা সবাই নমনীয় হয়ে একসাথে বন্ধুসুলভ আচরণ করতে পারি তাহলে একটা কমিউনিটিতে থাকা সম্ভব এবং খুব ভালো করে কাজ করা সম্ভব।
সবাই মিলে। একটু স্পেসিফিকলি আমাদেরকে কি কোনো ঘটনার কথা বলবেন, মানে আপনার নিজের সাথে হয়েছে একটা অথবা দুটো? এরকম ঘটনা আমার সাথে অনেক হয়, এটা অ্যাজ সবাই জানে। কিন্তু মজার পার্ট হচ্ছে, আমি দুটো ছোট্ট করে গল্প বলি। সেটা হচ্ছে, একটা পার্টে আমাকে বা একটা মেয়েকে খুব বাজেভাবে আমরা ট্রিট করি। সাইবার বুলিং যেটা বলে, আমরা অনলাইনে দেখছি একটা মেয়ে ছবি দিচ্ছে, আচ্ছা ঠিক আছে, তার ফ্যামিলি নাই, তার হাজব্যান্ড নাই হয়তো, বা সে সিঙ্গেল মাদার, তাকে নিয়ে আমরা একটা কথা বলে ফেললাম। ইজি এটা। এখন সামনের একজন যাকে করা হচ্ছে তিনি এই জিনিসটাকে কিভাবে নিবে? দুটো পার্ট থাকতে পারে। একটা পার্ট, তিনি এটাকে খুব ফান হিসেবে নিতে পারে যে আচ্ছা এরকম কমেন্ট আসতেই পারে, যেহেতু আমি পাবলিকলি পোস্ট করছি। পাবলিক যখন আমি পোস্ট করব তখন আমার গাটসও থাকতে হবে, নৈতিকতা থাকতে হবে কিছু। আর আমরা আজকাল সাধারণ জেনারেল মানুষ, যেটা আপনি ইন জেনারেল বললেন, ইন জেনারেল মানুষের একটা প্লাস পয়েন্ট হচ্ছে, অনলাইনে কেউ যদি ছবি দেয়, তার ওখানে ভালো কমেন্ট খারাপ কমেন্ট দুটো করার নৈতিক অধিকার আমার আছে। এটা আমি একজন মানুষ হিসেবে ধরে নিই। এটা এটাই হচ্ছে মেইন প্রবলেম সাইবার বুলিংয়ে। যদি আমি নৈতিক ধারণা, নৈতিকভাবে এই কাজটা আমি করতে পারি, এই অধিকারটুকু যদি আমি না খাটাই, তাহলে আই গেস সাইবার বুলিং সম্ভব না। বাংলাদেশে সাইবার বুলিং থেকে সরে আসা সম্ভব। আমাদের মেয়েদের প্রবলেম হচ্ছে, আমরা জানি না সাইবার বুলিং কোনটাকে বলে, আমরা প্রোটেকশন কোথা থেকে পাবো, আমাদেরকে কে প্রোটেক্ট করবে। এই জিনিসগুলো যদি জানতে হয় তাহলে আমাদেরকে আসলে শিখতে হবে। তো শেখার জন্য তো সাইবার বুলিংয়ের অনেক পেজ আছে, অনেক লোকজন আছে আজকাল সাইবার বুলিং নিয়ে অনেক সুন্দর করে কথা বলছে। আমাদের সাইবার বুলিংয়ে যারা কাজ করছে, কমিউনিটি লিডার যারা আছেন, তারা এই জিনিসগুলোকে খুব ভালো করে যদি ব্রিফিং করে, তাহলে আমার মনে হয় আস্তে আস্তে করে সবাই কথা বলা শুরু করবে সাইবার বুলিং নিয়ে। তো আপনার কাছে আসলে সাকসেস মিনিংটা কি? প্রত্যেকটা মানুষের কাছে সাকসেসের মিনিং ডিফারেন্ট। আমার কাছে আলাদা, আপনার কাছে আলাদা। কারো কাছে হয়তো লাখ টাকা ইনকাম হয়ে গেলে বা সেল করলেই সে সাকসেসফুল। কারো কাছে লাখ টাকা রেভিনিউ আসলে সে সাকসেসফুল। কারো কাছে দুটো ভালো কথা শুনলেই সে সাকসেসফুল। আমি যতটা খারাপ কথা শুনেছি সাইবার বুলিংয়ে, ই কমার্স ইন্ডাস্ট্রিতে, ততটাই ভালো কথা শুনেছি। তো আমার কাছে মনে হয়, আমার কাছে সাকসেসফুলের মিনিং হচ্ছে দুটো ভালো কথা। অনলাইন বিজনেস করতে গেলে কিছু ফ্যাক্টর কাজ করে। আপনি আজকে পেজ খুললেন, দুটো ছবি দিলেন, পরদিন থেকে আপনার প্রোডাক্ট সেল হওয়া শুরু করবে সেটা না, বরঞ্চ সেল বুস্ট আপ করার ক্ষেত্রে কিছু ফ্যাক্টর কাজ করে। আপনি কি সেরকম মনে করেন কি না? কন্টেন্ট রাইটিং ইটস মাচ ইম্পর্ট্যান্ট আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রিতে বর্তমানে। আপনার ফটো কনসেপ্ট খুব ইম্পর্ট্যান্ট। আপনার একটা ফটো দ্বারা কিন্তু আপনি খুব সুন্দর করে আপনার প্রেজেন্ট করতে পারবেন আপনার প্রোডাক্টকে। যদি আপনি ভালো করে ফটো না করতে পারেন, তাহলে আসলে পসিবল না। তো আপনাদেরকে প্রত্যেককে, আমাদের যারা ই কমার্স ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করছি, আমাদের কনসেপ্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং এগুলো নিয়ে খুব ভালো পড়তে হবে। পড়ার জন্য জানতে হবে, জানার জন্য অনেক জায়গা আছে। আমার পরিচিত একটা আছে, সেটা হচ্ছে আপনার বললে হবে যে মাস্টার ক্লাস। মাস্টার ক্লাসটা খুব ইম্পর্টেন্ট আমাদের। মাস্টার ক্লাসটা হচ্ছে উইয়েরই একটা পার্ট, মডিউল করা। আমাদের ওখানে গ্লোবাল অ্যাডভাইজারি মডিউলগুলো করেন। আপনি যদি শিখতে পারেন, প্রত্যেকটা উদ্যোক্তাকে আসলে শিখতে হবে, না শিখলে কোনো অপশন নাই। বিজনেসে আপনাকে একটা টার্মে যে না শিখে না জেনে আপনি হুট করে কাউকে সাকসেসফুল হতে দেখলেন বা কেউ ভালো করছে সেটা দেখে প্রোডাক্ট নিয়ে এসে সেম প্রোডাক্ট সেল করতে পারবেন না। আপনাকে বেসিক কিছু ধারণা থাকতে হবে। বেসিক ধারণা থাকলে আমার মনে হয় বিজনেসটা চেঞ্জ করা সম্ভব, সাস্টেইন করা সম্ভব। মানে সাকসেসফুল তো সবাই হয়, দুদিন আজকে আছে সাকসেসফুল, কালকে নাই থাকতে পারি, বাট সাস্টেইন বিজনেসটা কীভাবে করবো আমরা ক্ষুদ্র উদ্যোক্তারা, সেটার জন্য খুব ইম্পর্টেন্ট মাস্টার ক্লাস। আপনার পেজে আমরা দেখেছি যে আপনার প্রোডাক্টের মডেল আসলে আপনি নিজেই। তো এখন যেখানটায় অন্যরা অনেকেই দেখা যাচ্ছে যে ইনফ্লুয়েন্সার ব্যবহার করছে, তো আপনি কি মনে করেন যে ইনফ্লুয়েন্সারদের ভূমিকা আসলে কি রকম এখনকার মার্কেটে? এখনকার মার্কেটে ইনফ্লুয়েন্সাররা খুব ভালো করছে, কিন্তু আমার পেজে নাই। এটার কারণ একটাই, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে প্রোডাক্ট প্রাইসিং। আমার প্রাইসিংটা অনেক বেশি বেড়ে যাবে ইনফ্লুয়েন্সার নিলে। দুই হচ্ছে, ইনফ্লুয়েন্সার আমার মনে হয় তাদের পেজের জন্য বা তাদের বিজনেসের জন্য ইম্পর্ট্যান্ট, যারা একটা সময় পরে মানে ক্যামেরা শাই পারসন, পছন্দ করে না ক্যামেরার সামনে এসে কাজ করতে, তাদের জন্য ইনফ্লুয়েন্সার খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু যারা মোটামুটি ছবি তুলতে পারে বা ছবি তুলতে পছন্দ করে, তারা নিজের প্রোডাক্ট নিয়ে নিজে যদি আসে, তাহলে বেস্ট ব্র্যান্ডিং এটা ছাড়া আর কোনো কিছু হতে পারে না। কারণ একজন ইনফ্লুয়েন্সার এসে কিন্তু আপনার পণ্যের ব্র্যান্ডিংটা সেই করে দিচ্ছে, তার ফেস ভ্যালু বাড়ছে। তো
তো কেন নয় নিজের ফেস ভ্যালু দিয়ে কাজ করা। বাংলাদেশের মার্কেট কি আসলে অনলাইন বিজনেসের জন্য প্রস্তুত কিনা, সেটা দুটো পার্সপেক্টিভ থেকেই, দুটো পক্ষের জায়গা থেকে আপনারা যারা সেবা দিচ্ছেন এবং সেবা যারা গ্রহণ করছে তাদের ক্ষেত্রে। বাংলাদেশের মার্কেটে আমরা গ্রহীতা বলি আর সেবা দানকারী বলি, দুটোরই অনেকটা জ্ঞানের অভাব আছে। আমাদের আহ, মানুষজনের বুলিং যেটা আছে, সাইবার বুলিং, এটা অনেক ইম্প্যাক্ট করে একজন উদ্যোক্তার ক্ষেত্রে। ধরেন পরিচিত কেউ যদি পেজে রিপোর্ট করে দিল, তাহলে বিজনেসটা কিন্তু স্টপ হয়ে যাবে। এরকম যদি তারা কয়েকজন মিলে করে, ধরেন ভালো লাগছে না তাকে, আপনাকে আমার ভালো লাগার কোনো কারণ নেই ই কমার্স ইন্ডাস্ট্রিতে। যে কোনো সময় যে কাউকে ভালো লাগবে, যে কোনো সময় যে কাউকে অপছন্দ হবে। সো এই জিনিসটা থেকে যদি আমরা বের হয়ে আসে, অ্যাকচুয়ালি আমরা যদি কাজে নামি, তাহলে আমার মনে হয় আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রি বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করতে পারবে। এটা পসিবল। কিন্তু এটার জন্য আমাদের সঠিক তত্ত্বাবধান দরকার। ই কমার্স ইন্ডাস্ট্রিতে সঠিক দিক নির্দেশনা দরকার সরকারের থেকে। আমি বারবার আসলে সরকার নামে এই জন্য বলছি, সরকার উচ্চারণটাকে এই জন্য করছি। আমাদের সরকার আসলে যে জিনিসগুলো করতে পারবে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য, এটা বাইরের কেউ করতে পারবে না, কারোর পক্ষে সম্ভব নয়। তো এই জিনিসগুলো যদি সব সরকার থেকে হয়, আমাদের তথ্য মন্ত্রণালয়ে জানতে পারে, বা বাণিজ্য মন্ত্রণালয় আছে, টেক্সটাইল ডিপার্টমেন্ট আছে, ওনারা যদি আস্তে আস্তে আমাদের প্রোডাকশন, যারা আমরা ফেব্রিক নিয়ে কাজ করছি, সেই প্রোডাকশনগুলোকে ভালো করে ধরতে পারে জায়গাটা, তাহলে আমাদের দেশে কোটি কোটি টাকা, বিলিয়ন ডলার আমরা ইনকাম করতে পারবো, কোটি কোটি বিলিয়ন ডলার ইনকাম করতে পারবো। এটা কোনো ব্যাপারই না। জাস্ট আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিতে হবে, সেটা সেবা দানকারীর জন্য, সেবা গ্রহীতার জন্য, দূর থেকেই আসতে হবে। হয়তো আমাদের ই ভ্যালিতে হবে এরকম। আর আচ্ছা, আপনি বারবার সাইবার বুলিংয়ের প্রসঙ্গটা নিয়ে আসছেন। ধরেন আপনার কথা জিজ্ঞেস করছি যে আপনি একটা ফেসবুক লাইভে এলেন, সেখানটায় হচ্ছে আপনি আপনার পণ্য নিয়ে কথা বলছেন, তখন আপনাকে এমন কোনো আপত্তিকর কথা বলল যেটা শুনে আসলে আপনার মন খারাপ হওয়ার যথেষ্ট কারণ আছে, কিন্তু আপনাকে তো আপনার বিজনেসটা চালিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার নিজেকে আসলে মোটিভেট কিভাবে করেন? আমি অনেক সময় ভেঙে পড়ি, আমি অনেক অনেক সময় ভেঙে পড়ি যখন আমি কন্ট্রোল করতে পারি না। তখন ওই যে আমার মেন্টরকে নক দিই, আমার মেন্টরকে কল দিই, আমার মেন্টরের সাথে কথা বলি। তখন উনি আমাকে বলে দেন কীভাবে আমার কী করা উচিত ওই মোমেন্টটায়। মানে মোস্ট অফ দ্য টাইম এমন হয় যে আমি চোখ বন্ধ করে ডিপ ব্রেথ নিচ্ছি, তারপর নিজের মতো করে নিজের পজিটিভলি নিজেই চিন্তা করছি যে হ্যাঁ, এখন এটা থেকে এটা হতে পারে। সো এই জিনিসগুলো আমাদের যোগ্য মেন্টর খুঁজে বের করতে হবে। একজন যোগ্য মেন্টর বা একজন যোগ্য শিক্ষক কখনো তার ছাত্রদেরকে, ছাত্রছাত্রীদেরকে কখনোই ভুল দিক নির্দেশনা আমার মনে হয় দিবে না। সে যে কোনো সেক্টরে হোক। আপনি কাজ করছেন, আপনারও নিশ্চয়ই মেন্টর আছে। তো আপনি নিশ্চয়ই পজিটিভলি চিন্তা করছেন। কখনো আপনিও ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। তখন কিন্তু আপনার আশেপাশে থেকে সবচাইতে বেশি কাছের একটা সেক্টরে একটা সময় একজন মেন্টর থাকে। সেটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির টিচার থেকে আমরা মেন্টরে নাম দিই। সেগুলো কিন্তু একটা টার্ম থাকে, একটা পার্ট থাকে। সেই পার্ট থেকে আসে। আপনার পেজের প্রথমে নাম ছিল আয়নাবতী, খুব সুন্দর একটা নাম, খুব ক্যাচি একটা নাম, অন্তত আমাদের মতামত অনুযায়ী। এর পরবর্তীতে আপনি আপনার পেজের নামটা চেঞ্জ করে আপনার নিজের নামেই রাখলেন, আফসানা নিপা। সেটা থাকতেই পারে, কিন্তু এই চেঞ্জের কারণটা কি? আপনি কেন পরিবর্তন করলেন এটা? চেঞ্জটা খুব ভালো সময় ছিল না, আমার মেন্টাল ব্রেকডাউন করেছিল। আয়নাবতীটা হচ্ছে আমার খুব পছন্দ একটা নাম ছিল। যেহেতু আমি হুমায়ুন ভক্ত, খুব স্বাভাবিক বতী নিয়ম নামটা লাস্টে থাকতে হবে। আর আয়নাটা হচ্ছে মিরর, আমার মেয়ের রিফ্লেকশন আসলে ওখান থেকে হয়েছে। আমার কাছে মনে হয়েছে একজন মিররে আমি যখন দেখব এক নিজেকে, তখন সবচেয়ে বেশি স্বচ্ছ থাকবো। তো আমার পেজের নামটা যদি স্বচ্ছতা দিয়ে শুরু হয়, তাহলে খুব খারাপ লাগবে না। আমার পেজের কিন্তু একটা নাম আছে, ট্যাগলাইন আছে, তুমি সত্যি সুন্দর। তো এইখান থেকে আসলে আসা। আমার যখন পেজটার নামটা একজন নিয়ে নেন, আয়নাবতীটা ডোমেইন কিনে ফেলেন ওয়েবসাইটে, যেহেতু আমি বিজনেস করছি লং টার্ম চিন্তা করে। তো আমি চাইবো আমার বিজনেসটা যেন সাস্টেইন করে। আর সাস্টেইন করার জন্য আমার পেজে যে আমার দোকানটা আছে, সেটার একটা খাতা কলমে কাগজে আমার হাতে থাকতে হবে ডকুমেন্টস, যেটা আমার হাত থেকে ছুটে গিয়েছিল। সেই সময় আমি খুব ডিপ্রেসড হয়ে যাই, নাম পছন্দ হচ্ছিল না। খুব স্বাভাবিক, এই নামটার পরে অন্য নাম পছন্দ হওয়াটা খুব টাফ। তখন যে আমি আফসানা নিপা চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, আফসানা নিপাই দিয়ে দিই, কী হবে, দিয়ে দেখি। কেউ ট্রেন চালু করেনি বাংলাদেশ, আচ্ছা ঠিক আছে, হোক না। হওয়ার পর যেটা হলো যে এটাতেও অনেক কথা শুনতে হয়েছে মানুষের আমাকে, কিন্তু একটা সময় পরে তারাও কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে যারা কথা বলেছে। শাড়ির নিয়ে মানে পেট্রোনাইজ করার জন্য এটার কি কোনো একাডেমি কি বাংলাদেশে আছে কি না?
হ্যাঁ, আমাদের বাংলাদেশে আছে, সেটা শ্রীমঙ্গলে। কিন্তু আমার মনে হয় ওই একটা একাডেমিতে, যেটা আমাদের সরকার ঠিকমতো তত্ত্বাবধান করেন না। আমি আসলে সরকারের উপর প্রশ্ন তুলছি না। কিন্তু এই মণিপুরী শাড়িটা যেহেতু ঐতিহ্য, জামদানি ঐতিহ্য, মসলিন ঐতিহ্য, তাহলে মণিপুরী শাড়িটা যদি আরেকটু তত্ত্বাবধান হয়, যারা আমাদের তাঁতিরা আছে, যারা বানায়, তারা যদি একটু তত্ত্বাবধানে আসে, তারা যদি প্রপার গাইডেন্স পায়, তাহলে আমার মণিপুরী শাড়ির যে ভেতরের টেক্সচার, সেটা খুব ভালো হবে, সুতোর টেক্সচার। কারণ আমরা তো বাংলাদেশে সুতোটা ওভাবে আনতে পারি না। আমরা বাংলাদেশ থেকে সুতো না এনে আমরা যেটা করছি, আমরা চায়না থেকে বা বিভিন্ন দেশ থেকে কালেক্ট করছি। সেক্ষেত্রে যদি আমরা বাংলাদেশেও সুতোর উদ্ভাবন করতে পারি, সেটা আমাদের যারা কৃষিবিদ আছেন তারা বলতে পারবেন বাংলাদেশে জমিগুলো তুলোর জন্য আসলে কতটুকু রেডি। যদি তুলোর জন্য রেডি হয়ে থাকে, তাহলে কিন্তু সম্ভব। বলে একটা ইউনিভার্সিটির পড়ুয়া মেয়ে, সে যদি চায় যে সে মানে আপনার শাড়িগুলো কিনবে, আপনার প্রোডাক্টগুলো কিনবে, এটা কি সে এফোর্ড করতে পারবে? মণিপুরি শাড়ির যে কোনো শাড়িতে বাংলাদেশে যদি তুলোটা উদ্ভাবন করা যায় আমাদের জমিগুলোতে, তাহলে আমার মনে হয় যে যে কোনো মানুষ যে কোনো পণ্য নিতে পারবে। মাসলিনের যে এত দাম, মাসলিনটাও কিন্তু সম্ভব। সুতো যদি বাংলাদেশে তৈরি করা সম্ভব হয়, মানে আমাদের দেশে তুলাটা যদি উদ্ভাবন করা যায়। একজন সাধারণ ক্রেতা হিসেবে আমি কেন আপনার পেজের উপর আসলে রিলাই করব? জাস্ট কয়েকটা ছবি দেখে, পোস্ট দেখে, মানে এগুলোই কি রিলাই করার একমাত্র ওয়ে, নাকি অন্য কোনো উপায় আছে? আমরা অনেক উদ্যোক্তায় বাংলাদেশি ই কমার্স ইন্ডাস্ট্রি যারা বিলং করছি, আপনি এটা বিশ্বাস করেন বা না করেন, বা এটা মানতে চান বা না চান, আমরা কমিউনিটি বেস কাজ করছি। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যখন আমরা কমিউনিটি বেস কেউ কাজ করছি, তখন আমাদের বিশ্বস্ততা চলেই আসবে। কারণ আপনি আমায় ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আছেন, আপনি আমার যে কোনো সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে আছেন, তো আপনি জানছেন আমি আসলে ঠিক আছি নাকি ভুল আছি, আমার অ্যাকাউন্টটা ফেক নাকি ঠিক। যখন আপনি কমিউনিটি বেস কাজ করবেন, তখন আমার মনে হয় এই কোয়েশ্চেনটা আর আসবে না। যখন হুট করে একটা নতুন পেজ আসবে, তার উপর তো ট্রাস্ট ইস্যু থাকবেই। যে কোনো ক্ষেত্রে আমি আপনাকে হুট করে দেখেছি, আমি এখানে আসতে গেলেও 10 বার চিন্তা করেছি যে আমি এখানে আসবো কিনা। তো সেক্ষেত্রে আমি একটা টাকা দিয়ে নিব বাঙালির কাছ থেকে, ভাই টাকা পকেট থেকে বের করা এত সহজ নয়। আমরা কোথা থেকে পকেট থেকে টাকা বের করব, সেটা আমরা বুঝে নিয়ে বের করব, আমরা কিন্তু খুবই জ্ঞানী। 2 বছর পরে অথবা 3 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? আমি নিজেকে দেখতে চাই একজন সফল নারী হিসেবে। সেই সফল নারী এমন নয় বিজনেস করেই সফল নারী, একজন নারী হিসেবে দেখতে চাই, একজন মানুষ হিসেবে দেখতে চাই। কারণ আলটিমেটলি দিন শেষে না আমি একজন মানুষই থাকবো। সফল কি সফল নই সেটা ডিসাইড করবে সামনের মানুষজন। তো আমি একজন নারী থাকতে চাই, মানুষ থাকতে চাই। মানুষটা থেকে যেন আমি না চেঞ্জ হই, এটা আমার কাছে নিজের কাছে প্রতিদিন থাকে, যে আমি এই জিনিসটা চাইছি, যে সৃষ্টিকর্তার কাছে, যে আমি যেন একজন ভালো মানুষ থাকতে পারি। সফল ওটা সামনের মানুষ ডিসাইড করবো, ওটা আমি বলতে পারবো না। একজন মানুষ হতে চাই। আপনাকে অনেক অভিনন্দন, এবং আপনি দুরন্ত গতিতে এগিয়ে যান এবং সমস্ত প্রতিকূলতাকে পেছনে ফেলেই আপনি এগিয়ে যান। সেই কামনা করছি। আপনি ভালো থাকবেন।